2026-এ বাংলার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে দিদিমণির দলের যেটুকুনি আশা ছিল, এসআইআর প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, দিন দিন যেভাবে সেখান থেকে আপডেট আসছে, তাতে করে একটা ছবি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাদের সেই আশা নিরাশায় কিন্তু ক্রমশ পরিণত হচ্ছে। দিদিমণির কাছে চতুর্থবার ক্ষমতায় ফেরত আসা কার্যত এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। আর তাই অত্যন্ত সুকৌশলে এখানে কিন্তু ফেক ন্যারেটিভ, ফেক প্রোপাগান্ডার খেলা চলছে এবং প্রতিনিয়ত এই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে, আর আপনারা সেই ফাঁদে পড়ছেন, আর সেই ফাঁদে পড়ে আলটিমেটলি ছটফট করছেন, নিরাশায় ভুগছেন এবং নিজেদের মধ্যে যে ঐক্যটা রয়েছে সেটাকে ভেঙে চুরমার করে ফেলছেন। আর এটাই কিন্তু দিদিমণির দলের এক এবং একমাত্র লক্ষ্য। কেননা 2026-এ জেতার জন্য পজিটিভ কোনো কিছু আর দিদিমণির দলের কাছে পড়ে নেই। একমাত্র এই যে ঐক্যটা রয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটাকে যদি ভাঙতে পারেন তবেই কিন্তু তিনি পরিত্রাণ পেতে পারেন। কেমন, আমি পরপর কয়েকটা আজকে আপনাদের ছবি তুলে ধরছি, খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গাগুলো যদি খুব ভালো করে সূক্ষ্মভাবে খেয়াল না করেন এই ফাঁদে পড়বেন এবং আগামী দিনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। যেমন আজকে প্রায় সব মিডিয়াতেই এই খবরটা দেখছি, বিধানসভায় জাদু সংখ্যা তাদের নাগালে, ভাবছে পদ্ম শেষ 3 নির্বাচনে একবার হলেও জয়, কত আসনে নেই ধর্তব্যে। একটা ন্যারেটিভ কোথাও গিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এত কিছু করার পরেও বিজেপি খুব ভালো ফল করবে, কিন্তু সেই ভালো ফলটা কিছুতেই ক্ষমতায় আসার ধারে কাছে নয়। কেন বলছে এই কথাটা? এই খবরটার ভেতরের অংশটা, বডিটা যদি ভালো করে পড়েন তাহলে সেখানে একটা জিনিস দেখুন, যে জায়গাগুলো আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি সেগুলো ভালো করে মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন খেলাটা ঠিক কী চলছে আর অ্যাকচুয়ালি অমিত শাহজির হিসেবটা ঠিক কোন জায়গায় পড়ে রয়েছে। এখানে বলা হচ্ছে 50টি বিধানসভা আসনে যে অধিকাংশ বুথে দলের এজেন্টই বসানো যাবে না, সে কথাও ব্যক্তিগত আলোচনায় মেনে নিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির নানা গুরুদায়িত্বে থাকা একাধিক নেতা। বেশ, এখানটা মেনে নিলাম। এবার সেকেন্ড যে অংশটা, 2019 সালের লোকসভা, 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা, এই 3টি বড় নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট কতগুলি বিধানসভা আসনে বিজেপির পতাকা উড়েছে সেই হিসাব সামনে রেখে চলছে রণকৌশল সাজানো। কী সেই রণকৌশল? এখানে বলা হচ্ছে 3টি নির্বাচনের মধ্যে 3বারই বিজেপি জিতেছে বা এগিয়ে থেকেছে এমন বিধানসভা আসনের সংখ্যা 55। 3বারের মধ্যে 2বার বিজেপি জিতেছে বা এগিয়ে থেকেছে এবং 1বার হেরে গিয়েছে বা পিছিয়ে থেকেছে এমন বিধানসভা আসনের সংখ্যা 38। আর এগুলির বাইরে আরও 53টি বিধানসভা আসন এমন রয়েছে যেগুলিতে এই 3টি নির্বাচনে কোনো একবার বিজেপি জিতেছে বা এগিয়ে থেকেছে, বাকি 2বার হেরে গিয়েছে বা পিছিয়ে থেকেছে। এই আসনগুলি মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে 146। এর বাইরে 1999 সালের উপনির্বাচনে অশোকনগরে জিতেছিল বিজেপির বাদল ভট্টাচার্য, 2014 সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণে জিতেছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। সেসব আসনকেও সম্ভাব্য প্রাপ্তির তালিকায় রাখছে বিজেপি, অর্থাৎ সংখ্যা পৌঁছে যাচ্ছে অন্তত 148-এ পশ্চিমবঙ্গে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় 148টি আসনই। দেখানো হচ্ছে খবরটা খুব পজিটিভ নোটে করা হয়েছে, কিন্তু সূক্ষ্ম হিসেবটা মাথায় দেখুন। এখানে পরিষ্কার বলে দিচ্ছে বিজেপি যাই করুক না কেন 148টির বেশি আসনে পাওয়ার ক্ষমতা বিজেপির নেই, এবং যদি এই 148টা আসনকে বিজেপি ফোকাস করে লড়ে, সে যত ভালো স্টুডেন্টই হোক, 100% তো কেউ পেতে পারে না। তাহলে এই 148-এর মধ্যে কত স্কোর করবে? 60%, 70%, 80%? যদি সেই সংখ্যাটাও হয়, 110 থেকে 120-র মধ্যে বিজেপি আটকে যাবে, আর সেই জায়গা থেকে এর বেশি ভালো ফলাফল করতে পারে না। এখন 110 পাক, 120 পাক বিজেপিকে তো সেই বিরোধী আসনেই বসতে হবে, এবং বিরোধী আসনে বসলে এই 2026 নির্বাচনের পর আর বিরোধী বলে কিছু থাকবে না, ভেঙে চুরমার করে দেবে। তাহলে সেই জায়গা থেকে আলটিমেটলি ক্ষমতায় কিন্তু আবারও দিদিমণি আসছেন। তাই বেশি লাফাঝাপা করার দরকার নেই, বেশি এই নিয়ে আলোচনা করার দরকার নেই। দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এই ছবিটা খুব সুকৌশলে মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এইবার অ্যাকচুয়াল জায়গাটা কি হচ্ছে? অ্যাকচুয়াল জায়গা কিন্তু অন্য কথা বলছে। সেই জায়গাটা বলছে শুভেন্দু অধিকারী। গতকালই তিনি প্রেস কনফারেন্স করেছেন, 39% ভোট 51% নিয়ে যেতে হবে বিজেপিতে যোগ 3 জনের। এই যোগ 3 জনের এখানেও কিন্তু একটা ফেক প্রোপাগান্ডা আছে, এই পোর্শনটা আমি একটু পরে আসছি। আগে ভোট শতাংশের হিসেবটা দেখায়। 39% থেকে ভোট 51% নিয়ে যেতে হবে শুভেন্দু অধিকারী বলছেন।
কথার কথা বলছেন, নিজের দলকে অনুপ্রাণিত করার জন্য বলছেন, কর্মীদের মোটিভেশন দেওয়ার জন্য বলছেন, একদমই নয়। একদম বাস্তবের মাটিতে পা রেখে তিনি কথা বলছেন। এবং মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারী এমন এক গোত্রের নেতা যিনি যখন ইচ্ছা তখন দিল্লি যেতে পারেন এবং দিল্লিতে গিয়ে হাই কমান্ডের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করে আসতে পারেন না। তিনি চা খেতে যান না, কোনো নেতার জন্য কাঠি করতে যান না। কী প্ল্যান হবে, কী প্রোগ্রাম হবে সেইটা নিয়ে কন্টিনিউয়াস তিনি কাজ করে যাচ্ছেন। দিল্লিতে গিয়ে একটা সেকেন্ড তার দম ফেলার কোনো জায়গা থাকে না। সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিশ্চিতভাবে তিনি কিছু নির্দেশ পেয়েছেন, কিছু ইঙ্গিত পেয়েছেন, যে জায়গাটাই কিন্তু সাংবাদিক বৈঠকে তিনি বলছেন। এবার কি করে তিনি এই কথাটা বলছেন, ছোট্ট করে একটু অঙ্কটা দেখে নিন। আমি যদি গত লোকসভা নির্বাচন, যেখানে বিজেপি নাকি ভয়ঙ্কর খারাপ ফল করেছে, 18 থেকে 12 আসন কমে এসছে এবং সেই জায়গা থেকে বিজেপি এই রাজ্য থেকে উঠে যাওয়ার মতো জায়গায় হয়েছে, এমন একটা ন্যারেটিভ তো বিল্ড আপ করার চেষ্টা করছে শাসক দল। তো সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে 2,76,00,000 সামথিং, বিজেপির ভোট হচ্ছে 2,34,00,000 সামথিং, অর্থাৎ দুটো দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 43 লক্ষ। নাম্বার 1 পয়েন্ট। এবার ইতিমধ্যেই কিন্তু 56 লক্ষ নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ চলে গেছে, কালকেই আপনাদের খবরে দেখিয়েছে। এবার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু আগামী দিনে আরও বাড়বে এবং ইলেকশন কমিশনের যেটা হিসেব, এটা অন্তত 3 গুণ হবে যখন এসআইআর প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হবে। তাহলে আমি যদি সেই হিসাবটাকে এখনও বাদই দিই, খাতায় কলমে যে জায়গাটায় হয়েছে 56 লাখ বাদ গেছে, তার মধ্যে যদি 50%ও ফেক ভোট হয়ে থাকে, যেটা গতবার শাসক দলের বাক্সে গিয়েছিল, যেটা এবারে যাওয়ার সম্ভাবনা আর নেই, তাহলেও কিন্তু 56 লাখের অর্ধেক হয় 28 লাখ। আর সেই 28 লাখ এই 43 লাখ থেকে বাদ গেলে দুটো দলের মধ্যে ডিফারেন্স থাকছে 15 লাখ। এবার আরেকটা জিনিস দেখুন, এখানে বাম এবং কংগ্রেসের ভোট, কংগ্রেস 28 লক্ষ মতো ভোট পেয়েছে, কিন্তু এদের ভোট পাওয়ার জায়গাটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, মেনলি ওই জায়গাটা। সুতরাং এই ভোটটা সংখ্যালঘু ভোট, যেটা বিজেপির দিকে আসবে না, সুতরাং কংগ্রেসের ভোট বাদ দিয়ে দিই। বামেরা যে ভোটটা পেয়েছে 34 লাখ, তার মধ্যে একটা মেজর অংশ মুর্শিদাবাদ থেকে এসছে, মোহাম্মদ সেলিম নিজে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ আসনে। তো সেই জায়গাটার বাইরেও গোটা রাজ্যে কিন্তু বিভিন্ন পকেট রয়েছে যেখানে বামেদের ভোট রয়েছে, কোথাও 10%, কোথাও 12%, কোথাও 16%। এবং এই ভোট কাটাকাটির খেলাতেই কিন্তু বামেরা বহু জায়গাতে তৃণমূলকে জিতিয়েছে, বিজেপিকে হারিয়েছে, সেটা কৃষ্ণনগর হোক, সেটা দমদম হোক, বহু জায়গাতেই কিন্তু এই খেলাটা খেলেছে। একদম ইন্ডি জোটের বি টিম হিসেবে যেটা করার সেটাই তারা করেছে। কিন্তু সেটা করার ফলে আলটিমেটলি কী দাঁড়িয়েছে, আলটিমেটলি যখন মালদা, মুর্শিদাবাদে ওই ভয়ানক হিংসা হয়েছে, বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচারটা হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের প্রাণ দিতে হয়েছে, তখন কিন্তু আমরা বামফ্রন্ট করি, আমরা সিপিএম করি বলে তারা বাঁচতে পারেননি। ফলে বামেদের একটা বড় অংশ তারা কিন্তু ডিটারমাইন্ড হয়ে গেছে যে উপরতলা যা সেটিং করে চলছে চলুক, এই দলটাকে রাখা যাবে না। আমরা যদি বর্তমান শাসক দলকে ক্ষমতায় রেখে দিই, নিচুতলাকে এইভাবেই খুন হতে হবে, নিচুতলাকে এইভাবেই মার খেতে হবে, অত্যাচারিত হতে হবে। তাই এই নির্বাচনটা এদেরকে সরানোর নির্বাচন, সব কিছু ভুলে গিয়ে চোখ বন্ধ করে বাঁহাতে হলেও ভোটটা কিন্তু বিজেপিকে দিতে হবে। একটা বড় অংশ কিন্তু এই কথাটা ভাবতে শুরু করে দিয়েছে এবং সেখান থেকে যদি 1%, 1.5%ও বিজেপির দিকে আসে, সেই সংখ্যাটা কিন্তু এই 15 লাখের যে গ্যাপটা আছে সেটাকে আরও মেক আপ করবে। এর বাইরে আরেকটা জায়গাও তৈরি হয়েছে, সেটা হচ্ছে শাসক দলেরই একটা বড় অংশ, যেটা হিন্দু ভোট, তারাও কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করেছে। যেভাবে অত্যাচার চলছে, নারীদের উপর অত্যাচার চলছে, সেই ভোটটাও আসবে। সুতরাং এই সমস্ত জায়গা থেকে একটাই ইকুয়েশন দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বিজেপির ভোট বাড়া এবং তৃণমূলের ভোট কাটা। সেটা এসআইআরের জন্যও কাটা হবে এবং তাদের ভোট বাক্স থেকে ভোট বেরিয়েও কাটা হবে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ইকুয়েশনও কিন্তু দ্রুত চেঞ্জ করছে। ফলে শুভেন্দু অধিকারী এই যে কথাটি বলে দিয়েছেন যে 39% ভোটকে 51% নিয়ে যেতে হবে, সেটা কিন্তু কথার কথা বলেননি, হাওয়াই ভেসে বলেননি। বাস্তবে সেই জায়গাটা পৌঁছানোর মতো জায়গায় চলে এসেছে এবং সেটা যদি করতে পারে, তাহলে সত্যিই কি ওই 148 টার্গেটে থেকে থাকবে বিজেপি? ওই 148-এ লড়াই করে 110টা আসন পেয়ে বিজেপি থেমে থাকবে? না, সেই জায়গাটা নয়। বিজেপি বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে তাদের স্ট্রাইক রেট অত্যন্ত ভালো। 90% অব দি স্ট্রাইক রেট অ্যাচিভ করা তাদের কাছে ইম্পসিবল টাস্ক নয়। এবং সদ্য সমাপ্ত যদি নির্বাচনটা দেখেন, যেটা বিহারে হয়ে গেল, সেখানে 101টা আসনে বিজেপি প্রার্থী দিয়েছিল। তাদের বিভিন্ন শরিক ছিল, জেডিইউকে 101টা ছাড়তে হয়েছিল, অন্যান্য পার্টিদের সেখানে সিট ছাড়তে হয়েছিল, করে 101টা আসনে তারা লড়াই করেছিল। আর জিতেছে কটা আসনে? শেষ পর্যন্ত 89টা, 89 সিটস তারা জিতেছে। যদি ক্যালকুলেশন করেন 88%-এর একটু উপরে তাদের স্ট্রাইক রেট রয়েছে। অর্থাৎ
বিজেপি যদি খেলতে শুরু করে এবং পজিটিভ অ্যাটমসফিয়ার পায়, তাহলে 90% অবধি তারা কিন্তু স্ট্রাইক রেট দেখাতে পারে। আর সেই জায়গা থেকে 209টা আসন, যেখানে সরাসরি তৃণমূল বনাম বিজেপি লড়াইটা হবে, যেখানে হিন্দু ভোটের পার্সেন্টেজ বেশি রয়েছে, এই 209টা আসন একদম পাখির চোখ করা হয়েছে এবং সেখানে অন্তত 90% স্ট্রাইক রেটের ভাবনাই রয়েছে বিজেপি। কীভাবে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখা যাবে, করতে পারবে কি পারবে না, কিন্তু তাদের ক্যালকুলেশন, তাদের রণকৌশলটা কোথায় যাচ্ছে, এই যে 209টা আসন রয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট 90% স্ট্রাইক রেট দেখাতে হবে। আর সেটা যদি করা যায়, সংখ্যাটা কোথায় পৌঁছবে? 188। বাকি আরও 35টা আসন রয়েছে, যেখানে সংখ্যালঘু ভোট বেশি থাকলেও ত্রিমুখী লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই ত্রিমুখী লড়াইয়ে যদি হিন্দু ভোটটাকে কনসলিডেট করা যায় নিজেদের দিকে, তাহলে কিন্তু সেই আসনগুলোকে বার করে আনা সম্ভব হবে। এই 35টা আসনে 50% স্ট্রাইক রেট তারা রেখেছে, অর্থাৎ 17টা আসনকে তারা টার্গেট করছে। তাই এই 188 প্লাস 17 মোট 205টা আসন, যেটাকে একদম জেতার জন্য পাখির চোখ করে নিচ্ছে। এবার এই জায়গাটাকে যদি অ্যাচিভ করার জন্য তারা ছোটে, তাহলে ওই 110 120-তে তারা থেমে থাকবে। 207টা আসন, 205টা আসন, যেটাকে একদম টার্গেট জিতবো, এই জায়গায় নিয়ে চলে যেতে চাইছেন অমিত শাহ। কীভাবে কী করা হবে, কী প্রোগ্রাম করা হবে, কাকে ক্যান্ডিডেট করা হবে, কী ইকুয়েশন থাকবে, পরের কথা পর আপনারা দেখতে পাবেন। কিন্তু এই 205টা আসন আমার চাই, তার জন্য কী করতে হবে বলো? সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দেবো, এই যে জায়গাটা, এই যে মানসিকতা। তাহলে 205টা আসন যদি এইভাবে লড়াই করে, তাহলে তার মধ্যে খুব খারাপ ফল করলেও কতগুলো আসন হতে পারে। তাই ওই 148-এর মধ্যে নিজেদের আটকে রাখছি, ওই লড়াই করব আর 100-110-এ গিয়ে থেমে যাব, এই যে ন্যারেটিভটা খাইয়ে দেওয়া হচ্ছে, এটা অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে করানো হচ্ছে। এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কেন বাস্তবের সঙ্গে মিল নেই? আমি ফেক প্রপাগান্ডার আরও কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এখানে যে সেকেন্ড পার্টটা বলা হয়েছে, বিজেপিতে যোগ দিলেন 3 জন। গতকাল সকাল থেকে একটা খবর খুব করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 2 জন বাচ্চা নেতা নেত্রী, তারা আবার হাজব্যান্ড ওয়াইফ, তো তারা নাকি বিজেপিতে যোগদান করছেন। এখন এদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি ব্যাপকভাবে অভিযোগ করেছে, বিশেষ করে ওই যে ছেলেটি রয়েছে তার নাকি ওই উত্তরবঙ্গের কিসব জিটিএ দুর্নীতিতে তার নামফাম রয়েছে। যদিও এখনও সেই নিয়ে কোনো অফিসিয়াল কিছু আমরা দেখতে পারিনি, কিন্তু বিজেপি বারবার এটা নিয়ে অভিযোগ করে এবং এই ছেলেটিও সেটার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করেছে বলে আমার জানা নেই। কেউ জানা থাকলে বা কোনো তথ্য প্রমাণ থাকলে দেবেন, সেটাও আমি সামনে নিয়ে আসবো। তো যাই হোক, এদেরকে এর আগেও উঠেছিল এরা নাকি বিজেপিতে যোগদান করছে। একসময় বিজেপিকে অত্যন্ত গালাগাল করতেন, তারপর তৃণমূলে এখন কোথাও কোনো আর পাত্তা এরা পাল্টায় না, সেই জন্য এরা বিজেপিতে যোগদান করছে। এবং সেটাও কীভাবে যোগদান করছে না, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এরা যোগদান করছে। এখন যারা তৃণমূল করছে, যারা তৃণমূল করা অবস্থায় বিজেপির বিরুদ্ধে এরকম বাজে জিনিস করছে, তাদেরকে জামাই আদর করে নিয়ে আসা হবে এবং শুধু নিয়ে আসা নয়, তাদেরকে আবার টিকিট দেওয়া হবে, যেটা 2021-এ করা হয়েছিল। বিজেপি কর্মী সমর্থকরা এটা মেনে নিতে পারছেন না। এটা করলে তাদের মনোবল ভাঙবে, অথচ সকাল থেকে এই খবরটা চালিয়ে দেওয়া হলো। অথচ বাস্তবে কি দেখা গেল? হ্যাঁ, কালকে যোগদান হয়েছে। 3 জন যোগদান করেছেন, তার মধ্যে 2 জন প্রফেসর মানুষ, একজন প্রাক্তন পুলিশ অফিসার যিনি ভিআরএস নিয়েছেন। কে করেছেন? অজয় কুমার দাস, সঞ্জীব হাঁসদা, এই 2 ভদ্রলোক হচ্ছেন 2 জন অধ্যাপক, এবং বঙ্কিম বিশ্বাস, তিনি ওসি ছিলেন, হাওড়াতে এখন বর্তমানে কাজ করছিলেন, ভিআরএস নিয়ে এসে তিনি যোগদান করেছেন। তাহলে দেখুন কোথায় কি যোগদান হচ্ছে আর কি যোগদানের খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেটা করলে বিজেপি কর্মী সমর্থকদের মন ভেঙে যেতে পারে, সেই রকম খবর কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সবথেকে দুঃখের কথা, যেটা অনেকেই বলতে শুরু করেছেন, যারা এতদিন কিছুটা হলেও প্রো বিজেপি খবর করতেন, সেই সব সংবাদ মাধ্যম নাকি এটার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। দেখুন, আমার সব সংবাদ মাধ্যম দেখার সম্ভব হয় না। কিছু সংবাদ মাধ্যম আমার চোখে পড়েছে যেগুলো তৃণমূলপন্থী, এবং তারাই এই খবরটা ছড়িয়েছিল। তার বাইরে এরকম কেউ করে থাকলে আমার সেটা জানা নেই, আমি সেটা নিয়ে বলতে পারবো না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে। এবং গতকাল অনেকে আমাকে প্রশ্ন করেছেন, কি বলছেন দাদা, এরা তো জয়েন করে গেল। আমি কোথায় জয়েন করে গেল? ছবি দেখান, ভিডিও দেখান। না, এই তো বিভিন্ন মিডিয়াতে দিচ্ছে এরা জয়েন করছে। আরে জয়েন করছে আর জয়েন করে গেছে, এ দুটোর মধ্যে তো প্রবলেম আছে। আজকে আবার আমি একটা মিডিয়ার খবর দেখছিলাম যে প্রথমে নাকি এরা সুকান্ত মজুমদারকে অ্যাপ্রোচ করেছিল এবং তারপর নাকি শুভেন্দু অধিকারীকে অ্যাপ্রোচ করেছে। 2 জায়গায় ব্যর্থ হয়েছে, এখন নাকি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে ঢুকবে। মানে এই ধরনের খবরগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে যাতে মনোবলটা ভেঙে যায়। তাই এইগুলোতে খুব বেশি পাত্তা দেবেন না, এইগুলোতে খুব বেশি মনোবল ভেঙে ফেললে হবে না। সামনে কঠিন লড়াই, অত্যন্ত কঠিন লড়াই। এইসব তো ছেড়ে দিন, কিছুদিন আগে ওই একটা তোলামূলের রেজিস্টার্ড মাতাল আছে না,
বোতল ফোতল ভেঙে হাত ফাট কেটে যা তা কাণ্ড করে, যখন খুশি যা খুশি ছ্যাবলামি করে বলে যায়, নিজেকে আবার উকিল না কোকিল বলে দাবি করে। তো সেই রেজিস্টার্ড মাতালটা নাকি তৃণমূল থেকে এসে বিজেপিতে জয়েন করবে, এমন খবর মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তার নাকি দলের সঙ্গে বিশাল রকম হচ্ছে। এবার দলবদল নিয়ে কিছুদিন আগে এই আনন্দবাজারই খবর করেছিল, অন্য কোথাও আর খবর নয়, একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে আর চার্টার্ড ফ্লাইটে দলবদল পর্ব নয়। বঙ্গ বিজেপিকে বার্তা, কেন্দ্রীয় নেতার টিকিটের আশ্বাসে দলে যোগদানের দরজা বন্ধ করছে পদ্ম। যদি বিজেপিতে আসতে চাও ওয়েলকাম ভাই, দল বড় করতে গেলে সবাইকেই নিতে হবে, কিন্তু আগে এসো, বিজেপির হয়ে কাজ করো, বিজেপির যে এজেন্ডা রয়েছে, বিজেপির যে নীতি রয়েছে, যে আদর্শ রয়েছে, তাতে নিজেকে জারিত করো, নিজেকে বিজেপির জন্য তৈরি করো, কাজ করো, তারপর দল তোমাকে রেকগনাইজ করবে কোন পোস্টে কোথায় কি বসানো যায়। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, ওই আমি এখন একটা দল করি, সেখান থেকে চলে আসবো আর টিকিট পেয়ে যাব, না, এবারে সেটা হবে না। আর যা জয়েনিং হবে সব মণ্ডল স্তরে হবে, খুব বড় কিছু হলে জেলা স্তরে হবে, এবং হাতে গোনা 1টা 2টো 5টা জয়েনিং যেগুলো খুব বড় লেভেলে, সেগুলো গিয়ে রাজ্য অফিসে হবে, তার বাইরে কিছু হবে না। সুতরাং এই ধরনের খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এইগুলো মাথার মধ্যে গেঁথে নিয়ে সেটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি করা, সেটা দিয়ে সারাদিন বিতর্ক করা, এরা তো এগুলোই চায়। তার কারণ এগুলো যত চর্চায় আসবে তত করে কিন্তু মেন যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোর জন্য এই রাজ্যে পরিবর্তনটা দরকার, সেটা মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে। এটা যত বেশি হবে তত আরজিকর কাণ্ড ভুলিয়ে যাবে, এটা যত বেশি হবে তত কসবা কাণ্ড ভুলে যাবে, এটা যত হবে তত ডিএমআরা সরকার এই জায়গাটা ভুলে যাবে, এটা যত হবে 26,000 চাকরি চুরি সেই জায়গাটা বন্ধ হবে। প্রত্যেকটা নিয়োগের দুর্নীতি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, তাদের কোনো ভবিষ্যৎ নেই, সমস্তটা অন্ধকার করে দেওয়া হয়েছে। শুধু ভাতা ভিক্ষায় রাজ্যটা চলছে, খেলা মেলা উৎসব মোৎসব এইসবে টাকা খরচ চলছে, আর শুধুমাত্র পকেটের উন্নয়ন চলছে। কোনো শিল্প নেই, কোনো সরকারি চাকরি নেই, কোনো বেসরকারি জায়গায় চাকরি নেই, কোনো জীবনযাত্রার উন্নয়ন নেই, শুধু ভাতা, খেলা মেলা মোৎসব ভিক্ষা, এই হচ্ছে এই রাজ্যটা। এটাকে ভুলিয়ে দিতে হবে। তাই বিভিন্ন ন্যারেটিভ সেট আপ চলছে। আর একটা জিনিস দেখালেই আপনারা বুঝতে পেরে যাবেন, এই যে 5 লক্ষ কন্তে গীতা পাঠ হলো, এর সঙ্গে কিন্তু কোনো পলিটিক্সের কোনো যোগ ছিল না। এর সঙ্গে হিন্দুত্বের, হিন্দু আবেগের, সনাতনীদের যে জায়গা আছে, তাদের যে আস্থার জায়গা আছে, সেই জায়গাটা চলে আসছে। অথচ দেখুন এই যে দলটা রয়েছে, ওই প্রথমে একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে বললো আমরা জগন্নাথ ধাম করে দিয়েছি, এবার আমরা দুর্গাঙ্গন করব, এবার আমরা কালভৈরবের মন্দির করব, ব্যাস। এবার আর একটা সম্প্রদায় খেপে যাচ্ছে, তাই হুমায়ুন কবিরকে বাইরে বার করে নিয়ে আসা হলো, করে তাকে দিয়ে এবার এই সব জিনিস করানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু সেই ফেক ন্যারেটিভের খেলা চলছে, প্রত্যেকটাই কিন্তু সেই ফেক প্রোপাগান্ডার খেলা চলছে, যাতে করে মেন জায়গাটা মানুষ ভুলে যায়। এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বিজেপি তো এখানে রাজ্যে ক্ষমতায় আসতেই চায় না, তাদেরকে ভোটটা দিয়ে হবে কি। এই যে জায়গাটা, এটা কিন্তু মারাত্মক, খুব ক্রুশিয়াল স্টেজে আছে। এসআইআরের মতো করে হচ্ছে, দুর্দান্ত জায়গায় আছে। ইনিশিয়ালি যারা এটা নিয়ে বলছিলেন যে কিছু হচ্ছিল না, তাদের অনেক ভুল ভেঙেছে। ইলেকশন কমিশনের কাজ আপনারা দেখছেন, বাকি কাজ বিজেপির মতো করে করবে। কিন্তু তার মাঝখানে যারা এসে এই ধরনের ফেক ন্যারেটিভ ছড়াবে, এইভাবে এসে মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেটাতে প্রভাবিত হবেন না, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। আগামী দিনের লড়াইটা কঠিন থেকে কঠিনতর, এমনকি জীবনের কঠিনতম লড়াই হিসেবেও দেখতে পারেন। হিন্দু বাঙালিদের শেষ বাঁচার লড়াই, শেষ বাঁচার যুদ্ধ হতে চলেছে 2026। সুতরাং তার যে ন্যারেটিভ, তার যে কাজ, সেটা কিন্তু অনেক কঠিন, এটা মাথায় রাখুন। ছুটকো ছাটকা উল্টো পাল্টা খবর আসবে, সেটাতে এইভাবে প্রভাবিত হবেন না, বড় ক্ষতি হয়ে যাবে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।